ওয়ান্স এগেইন ওয়েলকাম ইউ অল। আমরা আসলে আপনারা যে লার্নিং এর জন্য প্যাশনেট, এটা দেখে খুব ভালো লাগে। কারণ আমার এখন প্রায়শই মনে হয় আজকে এই এই বয়সের এই পর্যায়ে এসে, যে আমি যখন আমার 20 বছর বয়স ছিল, বা আপনাদের মতো 20 থেকে 25 বছর বয়সের ছিল, বা আমি যখন সিএমএ কোয়ালিফাই করলাম, বা আমি আফটার কমপ্লিশন অফ মাই গ্রাজুয়েশন, তখন যদি এ ধরনের এডুকেশনাল অ্যাক্টিভিটিস গুলো এরকম থাকতো, যে আমরা বুক রিভিউ, যেমন দেখেন, আমি সিম্পলি মনে করি যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অথবা 7 হ্যাবিটস, অথবা এরপরে আমরা যেটা আরেকটা বই পড়ছিলাম, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, অথবা আমরা যদি বলি যে হচ্ছে যে রিচ ড্যাড পুয়ার ড্যাড। আর একটা বই, যে বইটা আপনারা পাবেন না কারণ বইটা হচ্ছে মার্কেটে নাই, বাট পিডিএফ কপি আমি পাইনি, বাট আমি সামহাও এটা পড়েছি এবং আপনার জন্য ব্যবস্থা করবো। সেটি হচ্ছে দ্য 5 টেম্পটেশন অফ এ সিইও। সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, কিন্তু আমি ঠিক সিইও বলতে এখানে একজন চিফ এক্সিকিউটিভ অফিসারকে মিন করা হয়নি, যে কোনো লিডার। এটি যে কত একটা ইফেক্টিভ এবং প্র্যাকটিক্যাল বই, এটা চিন্তা করা যায় না। এনিওয়ে, আমি যেমনটি বলছিলাম যে যখন আমার ক্যারিয়ার শুরু, বা আমি যখন আফটার গ্রাজুয়েশন যদি জানতাম যে বইগুলো এত জরুরি, এখন একটা 17-18 বছর ক্যারিয়ারের পরে এসে এই বইগুলো আবারও পড়ছি, আপনাদের সাথে ডিসকাস করছি। বাট যদি এটি ওই সময় পেতাম, আমার ধারণা লাইফে আলহামদুলিল্লাহ আরো ইন্টারেস্টিং কিছু লার্নিং হতো। এনিওয়ে, নেভার মানে লেটার ইজ বেটার দ্যান নেভার, এটা আমরা জানি। এবং আসলে জ্ঞান অর্জনের কোনো সময় নেই, যে কোনো সময়ই করা যায়। এবং আপনাদেরকে কিন্তু আমি অনেকটা আত্মকেন্দ্রিকের মতোই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বুক রিভিউ শেয়ার করতে পারেন বা আপনাদের নলেজ, বাট আমি এককভাবে বলি। এটা সুবিধা হচ্ছে, দেখুন, আপনাদের সাথে ক্লাস নেব, এর জন্য কিন্তু এই চ্যাপ্টারটা আবারও আমি আবার নতুন করে পড়লাম। দিস ইজ মাই থার্ড টাইম, এবং এটা পড়তে যে প্রতিবারই কিছু নলেজ আসে, ইন্টারেস্টিং মনে হয়। যাই হোক, আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটির হচ্ছে আপনার 5th চ্যাপ্টার, এবং 5th চ্যাপ্টারে বলা হচ্ছে স্পেশালাইজড নলেজ, পার্সোনাল এক্সপিরিয়েন্স অর অবজারভেশন। এটি ভেরি ইন্টারেস্টিং একটা। আপনারা যদি এই এই ক্লাসটা শেষে আপনাদের কাছে আলাদাভাবে আমি চাইবো এক সময় যে আসলে কতটুকু লাভবান হচ্ছেন, বা কি নলেজ, বা অ্যাপ্লিকেশন কি হচ্ছে। যাই হোক, আমরা স্পেশাল নলেজ এন্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স আর অবজারভেশন এই চ্যাপ্টার পড়তে যাওয়ার আগে আমাদের একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে, আমরা প্রথমেই শুরু করেছিলাম এই বইয়ের চ্যাপ্টার 1, প্রথমত লেখকের ইন্ট্রোডাকশন, প্লাস এই বইয়ের যে ওয়ান অফ দ্য মেইন যে ক্যারেক্টার ছিল, আমরা এন্ড্রু কার্নেগি নিজেই একটা রীতিমতো বিস্ময়। অনেকগুলো বিষয় ওনার সম্পর্কে বলার আছে, কোন একটা সময় বলবো আরো। লেপোনিয়াল হিল সম্পর্কে বলেছি, যে একটা লোক যখন 29 বছর একটা বইয়ের পিছনে সময় দিতে পারে, হাউ ডেডিকেটেড হি ওয়াজ। তো এটি ছিল, কিন্তু আমরা শুরু করেছিলাম লেখক এবং বইয়ের পরিচিতির পরে আমরা দ্য পাওয়ার অফ থট, চিন্তা করার, আমরা যে চিন্তা করি, চিন্তা করার পাওয়ারটা, এবং এটা ইন্টারেস্টিং। এরপরে আমরা ডিজায়ার বা বার্নিং ডিজায়ার বলেছিলাম। বার্নিং ডিজায়ার প্রসঙ্গে আমরা অনেকগুলো গল্প বলেছিলাম। আমরা এন্ড্রু কার্নেগির জিনিসটা জানি, আমরা টমাস আলভা এডিসনের বিজনেস পার্টনার ছিল এডউইন সি বার্নেস, ওনার কথা আমরা বলেছিলাম। এরপরে ফেইথ বলেছি, বিশ্বাস, এ নিয়ে কথা বলেছি, যে বিশ্বাসটা কত জরুরি। যদি আপনি বিশ্বাস করেন কোনো কাজ করা সম্ভব, ইট ইজ হাফ ডান। এই প্রসঙ্গে মোহাম্মদ আলী, ফেইথ সম্পর্কে মোহাম্মদ আলী যিনি বিখ্যাত বক্সার, আপনারা জানেন, ওনার সম্পর্কে একটা ইন্টারেস্টিং গল্প আছে। উনি একটা জায়গায় বলছিলেন, উনি যেটা বলছিলেন ওটি আমি বলার চেষ্টা করছি হুবহু, কারণ এটি একটা জায়গায় আছে। সেটি মোহাম্মদ আলী বলতেন যে আই এম দ্য চ্যাম্পিয়ন, এবং বলছেন তিনি মনকে এমন ভাবে অটো সাজেশন দিতেন, তার ফেইথ সিস্টেমটা তো স্ট্রং ছিল, এবং মনকে প্রতিনিয়তই অটো সাজেশন দিতেন, যে উনি মনে করতেন যে আমি রিংয়ে নামার আগে, যুদ্ধে নামার আগেই হাফ ডান, অর্ধেক জয় নিয়ে ফেলেছি। আমার কনফিডেন্স, আমার বিশ্বাস, আমার ফেইথ, এবং আমি এই যে ভিতরে ভিতরে বিশ্বাস করি যে আমার সাথে আমার অপোনেন্ট পারবে না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মোহাম্মদ আলী যে বিখ্যাত বক্সার ছিলেন, উনি কিন্তু খুব কম যুদ্ধে হেরেছেন। ওনার বিখ্যাত সেই যুদ্ধগুলো জয় আছে টাইসনের সঙ্গে, অনেকের সঙ্গে। তো যাই হোক, এটি আমরা জানি। তো আমরা অটো সাজেশন সম্পর্কে গত সপ্তাহে বলেছি। তো অটো সাজেশন সম্পর্কে একটু রিক্যাপ করতে হবে, কারণ অটো সাজেশন সম্পর্কে অত ডিটেইল বলতে পারিনি। আজকে যে চ্যাপ্টারটা বলবো স্পেশালি নলেজ, তার আগে অটো সাজেশনের সম্পর্কে একটু বলি। সেটি হচ্ছে যে অটো সাজেশন মানে হচ্ছে যে আসলে আপনি একটা মনকে প্রতিনিয়ত বলা। যেমন আমরা চ্যাপ্টার 2 ডিজায়ার চ্যাপ্টারে বলছিলাম যে আমরা 6 স্টেপ একটা মডেল বলছিলাম। 6 স্টেপ মডেলটা কি ছিল?
আমরা বলছিলাম যে আমরা প্রথমে একটা গোল সেট করব এবং সেইটার জন্য কি কি স্যাক্রিফাইস করতে পারবো সেটি আমরা ঠিক করব, আমাদের কি কি এর জন্য পরিশ্রম করতে হবে। লেটস সে আমি উদাহরণ দিয়েছিলাম 3 বছরে 5 কোটি টাকার মালিক অথবা 3 বছর পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া, এবং তার জন্য কি কি স্যাক্রিফাইস করতে হবে। আমরা হয়তো উইকেন্ড গুলো বেশি পড়বো, আমাদের বন্ধুদের সাথে আড্ডা কম মারবো, আমি হয়তো দেশের বাড়িতে কম সময় দিব, আমি হয়তো ঢাকায় কষ্ট করে নিজের মেসে বা আবার হলে বসে পড়বো, অথবা আমরা হয়তো দুটো ফর্মাল প্রোগ্রামে যেতে পারবো না, অথবা দুটো ঈদ বা দুটো 4টা ঈদে হয়তো আমাদের কম সময় যাবে। এরপরে ছিল যে আমরা একটা টাইম ফ্রেম, আমরা এই যে সিএ পড়বো কোন বছরে বা 5 কোটি টাকা মালিক হবো কোন বছরে। তারপরে বলেছিলাম যে এই সমস্ত জিনিসগুলো যেটি প্রথমে প্ল্যান করলেন, তারপরে কি কি স্যাক্রিফাইস করবেন, স্পেসিফিক টাইম লিমিট। ফোর্থ ছিল এটাকে লিখে ফেলা। ফিফথ ছিল হচ্ছে যে ফোর্থ ছিল হচ্ছে যে স্পেসিফিক একটা প্ল্যান করা, যে এই জিনিসগুলোকে ডিটেইল ছোট ছোট ভাগ করা। 3 বছরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অথবা 5 বছরে 5 কোটি টাকা বা 3 বছরে 5 কোটি টাকা কিভাবে অ্যাচিভ করবেন, কোন কোন জায়গায় ইনভেস্ট করবেন, সেই বিষয়গুলো ছিল ফোর্থ। এবং ফিফথ ছিল যে টোটাল জিনিসটা লিখে ফেলা একদম নোটবুকে। এবং 6 নম্বর ছিল প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট দুই করে 4 বার বলা। এই বলাটাই হচ্ছে বেসিক্যালি অটো সাজেশন দেয়া, মনকে বারবার মনে করে দেয়া যে আমি এটা চাই, আমি এটা, আমার স্ট্রং ডিজায়ার আছে, মাই থট প্রসেস ইজ ক্লিয়ার, আমি স্ট্রং ডিজায়ার আছে, আমি ফেইথ করি, বিশ্বাস করি, এবং এই অনুযায়ী আমার মনকে বারবার অটো সাজেশন দিচ্ছি। এবং এখানে অটো সাজেশন সম্পর্কে একটা ছোট্ট গল্প বললেই বা একটা উদাহরণ দিলে আমার মনে আর এই সম্পর্কে বলতে হবে না। সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার অফিসে যেতে হবে, এই জন্য অ্যালার্ম দিতে হয়, এবং অনেক সময় অ্যালার্ম স্নুজিং করে অথবা অ্যালার্ম ইগনোর করে আমরা ঘুমিয়ে থাকি। আমাদের অফিসে অনেক সময় অ্যালার্ম প্রপারলি অ্যাড্রেস করতে না পেরে দেরি হয়েছে, এটা ঠিক আছে। পরীক্ষার সময় আমরা চিন্তা করি বেশি পড়বো, সকালে অ্যালার্ম দিয়ে আমরা উঠতে পারি না। কিন্তু আপনি যদি চিন্তা করে রাখেন যে আগের দিন রাতে যে আমি স্ট্রংলি সকালে ফজর নামাজ পড়বো, অথবা অন্য ধর্মের যারা আছে তারা তাদের মানে প্রাত্যহিক যে সকলে প্রত্যুষে যে একটা তাদের যে একটা প্রার্থনা থাকে, এই প্রার্থনাটা করবে সূর্য উদয়ের সময় বা সূর্য উদয়ের আগে, সেই যখন স্ট্রংলি বিলিভ করে অটো সেশন দিয়ে দেয়, তখন দেখবেন যে ঘড়ির অ্যালার্ম দিয়েছিলেন সকালে 5টায় নামাজ পড়া, ফজর নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়েছেন, কিন্তু 5টার 5 মিনিট আগে 2 মিনিট আগে ঘুম ভেঙে যায়। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রায়শই হয়। অথবা আপনি দেশের বাড়িতে যাবেন, খুব মজা লাগছে, বাবা মার সাথে দেখা হবে, অথবা আপনার নিজের গ্রামের বাড়ি যাবেন, অথবা দেশের বাইরে ইন্টারেস্টিং, আপনি সিঙ্গাপুর অথবা ইউরোপে অথবা আপনার সুইজারল্যান্ডে ঘুরতে যাবেন ফ্যামিলি সহ, দেখবেন পরের দিন সকালে 7টায় ফ্লাইট, দেখবেন যে আপনি অ্যালার্মের বাজে আগেই ঘুম ভেঙে গেছে। দ্যাট ইজ কল অটো সাজেশন। এ প্রসঙ্গে ইন্ডিয়ার একজন খুব বিখ্যাত ট্রেনার আছে, এখন খুব প্রসিদ্ধ, সেটি হচ্ছে বিবেক বিন্দা। বিবেক বিন্দা একটা ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছিল, আমি ওনার একটা ভিডিওতে দেখছিলাম, যে অটো সাজেশন হচ্ছে আপনি একটা ঘোড়ার পিঠে চড়ছেন, তো ঘোড়া প্রথম কয়েকটা জায়গায় দেখবেন রাস্তা ভাঙা, তো ঘোড়াগুলোকে লাফ দিয়ে যেতে হয়। প্রথম একবার আপনি যদি ঘোড়াকে খুব পুশ করেন যে রাস্তাটা লাফ দিয়ে যেতে হবে, প্রথমবার করলেন, দ্বিতীয়বার কিন্তু ঘোড়াকে করার প্রয়োজন হয় না, বিকজ ঘোড়ার মনে অটো সাজেশন ঢুকে যায়, সে বুঝতে পারে যে এতটুকু ভাঙা রাস্তার কারণে কত জোরে কতটুকু লাফ দিতে হবে। সো দিস ইজ কল হচ্ছে যে অটো সাজেশন। সো আমরা এই উদাহরণটা দিলাম ইন্টারেস্টিংলি, আমার খুব মানে আমি খুব ক্লিয়ার, মানে আমি জানি না আপনাদেরকে কতটুকু ক্লিয়ার করতে পারলাম। এই বইটা 3বার পড়ে আপনাদেরকে পড়তে হবে। আমার কথা শুনে হয়তো এটা একটা ছোট্ট একটা ব্রিফ ভার্সন পাচ্ছেন, একটা ব্রিফ নলেজ পাচ্ছেন, একটা কংক্রিট জিনিস পাচ্ছেন, কিন্তু বইটা পড়ার যে টেস্ট সেটিতে পাবেন না। যেমন আমি এখন যে চ্যাপ্টারটা বলবো খুব ইজি করে আপনাদের বলবো, বাট এই লিটারেচার যে ভ্যালু যেভাবে বলছে লেখক, সেটি কিন্তু ইন্টারেস্টিং। সো আমি অটো সাজেশন সম্পর্কে আর তেমন কিছু বলবো না। এখন হচ্ছে 5th চ্যাপ্টারের প্রথম কয়েকটা লাইন পড়ে শোনাই, তাহলে দেখবেন যে আপনাদের খুব মজা লাগছে। আমার অ্যাটলিস্ট মজা লেগেছে। আমি যদি ইন্টারেস্টিং করে পড়তে পারি, আই হোপ যে ইউ উইল, আই রিকোয়েস্ট ইউ টু ফলো মাই ওয়ার্ডস। লেখক বলছেন যে স্পেশালাইজ নলেজ, পার্সোনাল এক্সপিরিয়েন্স অর অবজারভেশনস। তার মানে স্পেশাল নলেজের সঙ্গে সঙ্গে কিন্তু পার্সোনাল অবজারভেশন এবং এক্সপিরিয়েন্সও কিন্তু স্পেশাল নলেজের পার্টে চলে আসে। এটি পরে উদাহরণ দিলে আমরা এখানে বেশ কিছু টমাস আলভা এডিসনের উদাহরণ আছে, এবং হেনরি ফোর্ডের একটা খুবই বিখ্যাত উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো আপনার মাথায় রাখবেন, আপনি বিভিন্ন সময় ইন্টারভিউ বোর্ডে, বিভিন্ন কলিগদের সাথে ডিসকাশনে এই উদাহরণগুলো বলবেন, যে আমরা নিজে তো পড়বেন, অ্যাটলিস্ট যদি নাও পড়ে থাকেন বলবেন যে আমি বুক রিভিউ সেশনে ছিলাম, থিংক অ্যান্ড গ্রো রিচে, সেখান থেকে উদাহরণগুলো আছে, আমি জানতে পেরেছি। যাই হোক, যেভাবে বলা আছে যে দ্য ফোর্থ স্টেপ টুয়ার্ডস রিচেস। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমি বললাম যে থট, যে পাওয়ার অফ থট, কিন্তু এটাকে একটা স্টেপ বলেনি, ওটা চ্যাপ্টার 1, বাট স্টেপ গুলো শুরু কিন্তু ডিজায়ার বা স্ট্রং ডিজায়ার বা হচ্ছে বার্নিং ডিজায়ার, তারপরে ফেইথ,
তারপর অটো সাজেশন, এবং ফোর্থ নাম্বার যেটি হচ্ছে যে ফোর্থ স্টেপ টুয়ার্ডস রিচেস। এবং লেখক কিন্তু বারবারই বলছে স্টেপগুলো রিচ টাকা অর্জনের জন্য, কিন্তু আমরা কিন্তু শুধু টাকাকেই সীমাবদ্ধ রাখছি না। আমরা হয়তো চিন্তা করছি যে আমি যেমন মনে করছি 10,000 লোককে ট্রেনিং করাবো, মানে আমার 10,000 ইয়াং প্রফেশনালস, ইয়াং গ্রাজুয়েটদেরকে আমি ট্রেন করাবো। হয়তো মনিরুল এখানে বলছে, অথবা নাইম ভাই বলছে, অথবা আশরাফুল ইসলাম বলছে সে হয়তো 3 বছর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। দোলা হয়তো বলবে যে আমি সিএফও কোর্স কোয়ালিফাই করে আমি আগামী 5 বছর পরে আই উইল রিয়েলি একজন সিএফও হব। এরকম উদাহরণগুলো এখানে থাকে। যাই হোক, এখানে বলছে ইন্টারেস্টিং, আমি একটু স্লো পড়ছি যাতে আপনারা ফলো করতে পারেন। There are two kind of knowledge. One is general knowledge, and the other is specialized. General knowledge, no matter how great in quantity or variety it is but little use of accumulation of money. লেখক বলার চেষ্টা করছেন যে নলেজ দু ধরনের, একটা জেনারেল নলেজ আমরা ইউনিভার্সিটি গুলো যেটা পাই, এবং আরেকটা নলেজ স্পেশালাইজড নলেজ। এখন জেনারেল নলেজ সম্পর্কে বলছে জেনারেল নলেজ যত ডাইভার্সিফাইড হোক, যত ইন্টারেস্টিং হোক, এটি টাকা সংগ্রহে, টাকার অ্যাকুমুলেশনের জন্য খুব একটা সাহায্য করে না। এই ব্যাপারটাতে আমি অবশ্য লেখকের এই একটা জায়গায় সোফার যেটুকু পড়েছি, এই একটা জায়গায় আমি 100% একমত হতে পারিনি। এখনকার সময় নলেজ দিয়ে আসলে ইনকাম করা সম্ভব, বা একটা সময় ধারণা করা হতো যে শুধুমাত্র একাডেমিক নলেজ দিয়ে ইনকাম খুব একটা করা যায় না। এখন কিন্তু সিনারি চেঞ্জ হয়েছে। এনিওয়ে, তারপরে আমি লেখকের সাথে, যেহেতু লেখকের আমি খুব পছন্দ করছি বইটা, 3বার পড়ার পরে ওনার থট প্রসেস সম্পর্কে আমার অত্যন্ত শ্রদ্ধা বোধ আছে, সে কারণে আমি কিছুটা দ্বিমত পোষণ করলেও মানে বইয়ের স্বার্থে আপনার সাথে পড়ে যাচ্ছি। তো বলছে যে তাহলে কি বললো, জেনারেল নলেজ খুব যত ভ্যারাইটি, যত ইন্টারেস্টিং হোক না কেন, মানি অ্যাকুমুলেশনে এটির ভূমিকা একটু কম। তারপর বলছে the faculties of great universities possess the knowledge, the aggregate, particularly every form of general knowledge known to civilization. মানব সভ্যতার যত নলেজ আছে তার সবগুলো ইউনিভার্সিটি প্রফেসরদের কাছে অ্যাকুমুলেশন করা আছে, লেখক বলছেন। কিন্তু তখন বলছেন যে এই অ্যাকুমুলেশন করা থাকার পরেও, উনি একটা ইন্টারেস্টিং কথা বলছেন, উনি বলছেন যে এই অ্যাকুমুলেশন থাকার পরেও ওনার ধারণা, উনি বলার চেষ্টা করছেন যে এত অ্যাকুমুলেট নলেজ থাকার পরেও তাদের খুব হেল্প কম করে টাকার জন্য। কারণ উদাহরণ বলছে, পার্টিকুলারলি এভরি ফর্ম অফ জেনারেল নলেজ known to civilization, most of the professor have but little or no money. বলছে যে প্রফেসরদের খুব অল্প টাকা অথবা টাকা নেই। এখানেও কিন্তু ভুল আছে। এখনকার প্রফেসররা অনেক ধনী হন, সারা পৃথিবীতে কিন্তু এডুকেশন সেক্টরে অনেক ইনকাম করা যায়। বাট লেখক আজ থেকে 100 বছর আগে বলছেন, তখন বলছে জেনারেল নলেজ, অর্থাৎ প্রফেসররা জেনারেল নলেজে যদি অনেক বেশি টাকা ইনকাম করা যেত তাহলে প্রফেসরদের ইনকাম অনেক ভালো থাকতো। তো এটি উনি বলছেন। এটিও আমার এখনকার কন্টেস্টে একটু সমস্যা আছে, বিকজ 100 বছর আগের বইয়ের সবকিছু মিলবে তা না, বাট overall thought process is good. তারপর বলছে they specialize or teaching knowledge but they do not specialize on the organization. বলছে তারা মানে একাডেমিশিয়ান, বাট অর্গানাইজেশন চালাতে কিভাবে সেই নলেজটা তাদের নাই, আর ইউজ অফ নলেজ তারা খুব কম এই সম্পর্কে জানেন। এরপরে যে কথাটা বলছে, আরেকজন প্রখ্যাত রাইটার আছে শিব খেরা, আপনারা নিশ্চয়ই এই রাইটারের বইটা শুনেছেন। ওনার হচ্ছে ইউ ক্যান উইন একটা বই আছে, আমি জানি না আমার শেলফে থাকার কথা, ইউ ক্যান উইন। সেই বইটাতে কিন্তু শিব খেরাই আবার বাংলা করেছেন তুমিও জিতবে। ইউ ক্যান উইনে শিব খেরা একটা কথা বলছিল, যেটি আমি ওই সময় খুব ইন্টারেস্টিং লেগেছিল। আমার ফেসবুক পোস্টে আমি অনেকবার শিব খেরার এই উক্তিটা দিয়েছি, কিন্তু এই উক্তিটা যে নেপোলিয়ন হিল থেকে নেয়া, এই বইটা আমি 3rd টাইম পড়ার সময় আবিষ্কার করলাম, সেটি আপনাদের শেয়ার করছি। বলছে নলেজ উইল নট অ্যাট্রাক্ট মানি আনলেস ইট ইজ অর্গানাইজড অর ইন্টেলিজেন্টলি ডাইরেক্টেড। নলেজ কখনো আপনার ইনকাম এনশিওর করবে না যদি এটাকে খুব অর্গানাইজ ওয়েতে, ইন্টেলিজেন্ট ওয়েতে আপনি এটাকে দিক নির্দেশনা না দিতে পারেন। থ্রু আউট প্র্যাকটিক্যাল প্ল্যানস অফ অ্যাকশন টু দ্য ডেফিনেট এন্ড অফ অ্যাকুমুলেশন মানি। যদি নলেজ আপনাকে খুব বেশি টাকা অ্যাকুমুলেট করতে হেল্প করবে না যদি না আপনি খুবই স্পেসিফিক অর্গানাইজ প্ল্যান না করেন অথবা ইন্টেলেকচুয়াল ডাইরেক্টেড না করেন। লেখক খুব ইন্টারেস্টিং ভাবে বলছে, মানে আমার পার্সোনালি হয় কি, কোনো কারণে আমি একটু এক্সাইটেড যে কোনো, আজকে বিল গেটস এর একটা লেখা পড়ছিলাম যে তুমি একদিনের জন্য যদি আনন্দ পেতে যাও, 2 ঘন্টার জন্য আনন্দ পেতে চাও, এরকম করতে করতে উনি বলছে যে তুমি সারা জীবন আনন্দ পেতে চাও, তবে কাজকে ভালোবাসো, তুমি কাজ ভালোবাসলে সারা জীবন আনন্দিত হবে। আমি কাজের সঙ্গে যেহেতু লেখাপড়া আমার একটা পার্ট, আমি বলছি বই পড়া বা পড়া, কারণ কি একটা আপনি টাকা পেলেন কিছু সময় ভালো লাগলো, আপনি লেটস সে অনেকে মনে করে যে বাইরে ঘুরতে গেলেন ভালো লাগলো, বিল গেটস এর লেখাটা আমি গ্রুপে আপনাদের শেয়ার করে দিব না। সো আমার কাছে মনে হয় যে আজীবন যদি মেন্টাল শান্তি পাওয়া যায় তাহলে লেখাপড়া একটা অন্যতম পার্ট, পার্সোনালি আমি ফিল করি। যাই হোক, ইন্টারেস্টিংলি লেখক বলছেন যে
it is nothing of, sorry, এখানে বলছে lack of understanding of this fact has been the source of confusion of millions of people who falsely believe that knowledge is power. লেখক strongly বলছেন যে knowledge is not power, বলছে it is nothing of the sort of knowledge, it is only potential power. এই কথাটাই শিব খেরার বইতে অত্যন্ত চমৎকার করে ব্যাখ্যা করা আছে, বাট দিস ইজ দ্য বেসিক সোর্স। বিকজ শিব খেরা এই বইটা বলছেন 15 বছর আগে লেখা, আর এটা 100 বছর আগে লেখা, এখানে বলা আছে। পরে বলছে ইট বিকামস পাওয়ার when and it is organized to do definite plan of action and directed to the definite end. যদি নলেজটাকে আপনি যদি উইজডমে না নিতে পারেন, আমি যেমন বলি যে কোনো একটা ইনফরমেশন, একটা ডেটা আপনি পেয়ে গেলেন, ডেটাকে ইনফরমেশন করলেন, ইনফরমেশনকে আপনি ইউজ করলেন, ইউজ করে আপনি এটা একসময় উইজডম লেভেলে নিয়ে গেলেন। যদি নলেজ যদি উইজডম ক্রিয়েট না করতে পারে, সেই নলেজকে আমরা আসলে বাংলা একটা টার্ম বলি, সেটা হচ্ছে জ্ঞান পাপী বলি। অর্থাৎ আপনি জানেন কিন্তু আপনি এটা এক্সারসাইজ করেন না, আপনি মানেন না। সো এইরকম একটা চ্যালেঞ্জের জায়গায় লেখক কথাটা বলছেন। এর ঠিক পরের পাতা আবার বলছে the missing link is system of education known as civilization today may be found the facilitate of education. আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস লেখক বলছেন, যেটি আমি আসলে কোনো কারণে আগে খেয়াল করিনি। এডুকেশনের ব্যাখ্যা উনি বলছেন, many people make this mistake of assuming that become Henry Ford had been little schooling. বলতেছে যে অনেকেই মনে করে হেনরি ফোর্ড অত্যন্ত অল্প স্কুলে যে মাত্র উনি ক্লাস 5 শেষ করে 6 এ উঠেছিলেন, আর লেখাপড়া করেন নাই। আর টমাস আলভা এডিসন মাত্র 3 মাস স্কুল করেছেন। আর অ্যান্ড্রিউ কার্নেগি, যিনি ওই সময় আজ থেকে 100 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিলেন, উনি ইনফ্যাক্ট ক্লাস 1 পর্যন্ত পড়ে শেষ করেছেন। তাহলে কি এদেরকে আমরা এডুকেটেড বলবো না? সেই সম্পর্কে ইন্টারেস্টিং কিছু কথা বলা আছে এবং একটা কোর্ট কেস এর মামলার একটা রেফারেন্স দেওয়া আছে, আপনি খুশি হবেন জেনে। যাই হোক, এখানে লেখক বলছেন those who make the mistake do not know Henry Ford. Henry Ford কে জানে না, not they understand the real meaning of educate. Educate এর একটা মিনিং আছে। এখানে লেখক বলছেন the word is derived from the Latin word educo. বলছে যে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেট থেকে। এডুকো মিনিং হচ্ছে যে আপনি ডেভেলপ ইওর অ্যাটিটিউড ফ্রম ইওর এডুকেশন। অর্থাৎ আপনি যদি এডুকোর কথার আক্ষরিক অর্থে বাংলাটা আমি বলছি, সেটি হচ্ছে বলা হচ্ছে যে আপনি যদি শিক্ষা নেন এবং সেই শিক্ষা থেকে যদি আপনার ভিতরে যদি চেঞ্জ না আসে, তাহলে এটাকে এডুকেশন বলা যাবে না। লেখক ক্লিয়ারলি বলছেন যে এডুকেশনের কথা এডুকো নামে একটা এডুকো নামে একটা ওয়ার্ড থেকে এসছে, যেটি হচ্ছে ল্যাটিন শব্দ। এবং সেখানে লেখক বারবার বলছেন, হেনরি ফোর্ড বলছেন যে, আচ্ছা, উনি এভাবে বলছেন যে একটি ইংরেজি এডুকেশন শব্দটি আসছে ল্যাটিন শব্দ এডুকেট থেকে, এবং যার মানে হচ্ছে বাহির করা, ব্যক্তির ভিতরের উন্নয়ন। অর্থাৎ মানে লেখকের কথার আক্ষরিক অর্থে বাংলা যদি বলি, যে আপনার ইনার ডেভেলপমেন্ট, মনের যে সফিস্টিকেশন আসে, মনন আসে, মেধা আসে, আচার ব্যবহারে ভদ্রতা বোধ আসে, শিক্ষা আসে, এটি যদি বহিঃপ্রকাশ না আনতে পারেন, ভিতরের ইনার ডেভেলপমেন্ট যদি বাইরে আপনি আনতে না পারেন, তাহলে কিন্তু বেসিক্যালি আপনার হচ্ছে যে এডুকেশন সার্থকতা, তাহলে এটাকে এডুকেট বলা যাবে না। তো ল্যাটিন শব্দ এডুকেশন শব্দটি এসছে আদার ইংরেজি ওয়ার্ডের মতো। মোস্ট অফ দ্য ইংরেজি ওয়ার্ড, যেটা বেসিক ওয়ার্ড, এসছে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ এডুকেশন এসছে ল্যাটিন শব্দ এডুকো থেকে। এডুকো মানে হচ্ছে, এডুকো কথার অর্থটা হচ্ছে যে আপনি ব্যক্তির মানে ভিতরের ইনার যে লার্নিং, এডুকেশন, মনন, মেধা, এটি তার আচরণে রিফ্লেক্ট করবে, তাহলে এডুকেশন বলা হবে। এর প্রসঙ্গে আমি আজকে আর খুব বেশি সময় নিব না। আমি এখন একটা খুবই ইন্টারেস্টিং কয়েকটা জিনিস বলবো, তার ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে এটিকে মনে হয়েছে যে একটা মানে কি বলবো, যে কয়েক কোটি টাকার লার্নিং। সেটি হচ্ছে হেনরি ফোর্ড সম্পর্কে এখানে বলা হচ্ছিল। হেনরি ফোর্ডের শিকাগো নিউজ পেপার নামে ওই সময়, আজ থেকে প্রায় 100 বছর আগে, আপনার শিকাগো নিউজ পেপার নামে একটা পত্রিকা হেনরি ফোর্ডকে তাদের একটা জার্নালে, তাদের যে এই আপনার ইয়ে থাকে না, সম্পাদকীয় থাকে, এডিটোরিয়াল পার্টে, সম্পাদকীয় পার্টে হেনরি ফোর্ডকে বলা হয়েছে অ্যান ইগনোরেন্ট প্যাসিফিস্ট। আচ্ছা, ইগনোরেন্ট মানে তো জানেন অজ্ঞ, আর প্যাসিফিস্ট মানে কি কেউ বলতে পারবে না? আমি আজকে আপনাদের কোনো কোশ্চেন করি, জাস্ট প্যাসিফিস্ট শব্দটার অর্থ কি?
কেউ একজন বলবেন, না পারলে বলেন, আমি জানি না। আমি যেহেতু আমি ইনফ্যাক্ট এই বইটা পড়ার আগে প্যাসিফিস্ট শব্দটা অর্থ জানতাম না, এই কারণে আপনাদেরকে কোনো দোষের কিছু না। কেউ বলবেন? ইনফ্যাক্ট আমরা কেউই মনে হয় জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্যাসিফিস্ট অর্থ হচ্ছে যেটাকে বাংলায় বলে শান্তিবাদী, মানে শান্তির বাণী ছড়াচ্ছেন, আপনি অনেক ভালো ভালো কথা বলছেন, বাট আপনি মানে এই টার্মটা ইউজ করছিলেন ইগনোরেন্ট প্যাসিফিস্ট, মানে হচ্ছে যে আপনি অজ্ঞ, আপনার শিক্ষা নাই কিন্তু আপনি বড় বড় কথা বলছেন, আপনি শান্তির বাণী শোনাচ্ছেন, আপনি এডুকেশনের কথা বলছেন, আপনি ডেভেলপমেন্টের কথা বলছেন, বাট আপনার ভিতরে প্রপার এডুকেশন নাই, এটি বলছিল। এটি বলার পরে আপনার যেটা হয়েছিল সেটি হচ্ছে হেনরি ফোর্ড একটা মামলা করেছিল, অনেক বেশি একটা মানহানি। আমি ফিগারটা এখানে লেখক বলেননি, আমিও ঠিক পরে গুগলিং করে দেখবো। আমার যেটা ধারণা যে প্রায় কোটি টাকার মতো একটা মামলা করেছিল, অন্য একটা জায়গাটা দেখেছিলাম যেটিকে বলা হচ্ছে যে একটা মানহানির মামলা। তো সেই মামলায় কিন্তু হেনরি ফোর্ড ওরকম ভাবে খুব সিনিয়র অ্যাটর্নি নেয়নি, আমরা যারা লয়ার বলি ওরা বলে অ্যাটর্নি, কিন্তু তার প্রতিপক্ষ অর্থাৎ শিকাগো যে পত্রিকা, শিকাগো পত্রিকার থেকে একজন খুব প্রখ্যাত অ্যাটর্নিকে নিয়োগ করা হয়েছিল। ওই অ্যাটর্নি হেনরি ফোর্ডকে অজ্ঞ প্রমাণ করার জন্য, অশিক্ষিত প্রমাণ করার জন্য বিভিন্ন কোশ্চেন করা শুরু করলেন। প্রথম কোশ্চেন ছিলেন যে বেনেভিক্ট অর্নান্ড নামে একজন ভদ্রলোক কে ছিলেন। উনি কোশ্চেন করেছেন যে বেনেভিক্ট আর্নল্ড, হ্যাঁ, বেনেভিক্ট আর্নল্ড নামে একজন ভদ্রলোক, উনি কে ছিলেন। তো এটি সম্পর্কে মোটামুটি উনি অ্যান্সার দিতে পেরেছেন। এটি দেওয়ার পর সেকেন্ড কোশ্চেন করেছেন যে 1776 সালে, সরি আমি আমাকে মাফ করবেন, 1776 সালে, মানে আজ থেকে অলমোস্ট কত, প্রায় 250 বছর আগে, 1776 সালে আমেরিকা ছিল ইউকের আন্ডারে, মানে ইংল্যান্ডের আন্ডারে। তখন আমেরিকার একটা বিদ্রোহ হয়েছিল, ওই বিদ্রোহ দমনের জন্য ইংল্যান্ড কত সৈন্যবাহিনী প্রেরণ করেছিল ইউএসএ তে, তাদেরকে দমন করার জন্য এই সংখ্যাটা জানতে চেয়েছেন। আমার কোশ্চেনটা বোঝা গেছে যে প্রথম যখন বলল যে আপনি বেনেভিক্ট আর্নল্ডকে, উনি বলতে পারলেন, তারপরে কোশ্চেন করলেন যে 1776 সালে আপনার যখন আমেরিকাতে বিদ্রোহ দেখা দিয়েছিল, সেই বিদ্রোহ দমনের জন্য ইউকে গভর্নমেন্ট, ইংল্যান্ডের গভর্নমেন্ট কত সৈন্য প্রেরণ করেছিল। তো তখন উনি হেনরি ফোর্ড, উনি যে আজকে গাড়ির জনক, যাকে সবচেয়ে আমরা জানি যে ফোর্ড গাড়ি সবচেয়ে দামি গাড়ি, ভালো গাড়ি, এবং উনি প্রথম একটা আট প্রকোষ্ঠ বিশিষ্ট একটা ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, যে হিউজ পাওয়ারফুল, আপনার হচ্ছে এনার্জি এফিসিয়েন্ট এবং অত্যন্ত চমৎকার, শব্দ হয় না। তো উনি কিন্তু এটি দৃঢ় বিশ্বাস করেছিলেন, ওনার ইঞ্জিনিয়ারে বলেছিলেন যে 8 প্রকোষ্ঠ বিশিষ্ট কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। উনি দীর্ঘ 8 মাস ওনাদেরকে ফেইথ বিলিভ দিয়েছিল, ওনাদেরকে স্ট্রং ডিজায়ার তৈরি করেছিল, তোমরা পারবা, এবং ফাইনালি উনি একটা ফেইথ আনতে পেরেছিল, এবং 1 বছরের মাথায় ওনার ইঞ্জিনিয়ার বলছে ইট ইজ পসিবল, যেটা ইম্পসিবল বলছে সে ধরনের একটা লোককে বলা হচ্ছে অশিক্ষিত। এবং পরে কোশ্চেন করা হলো যে আমেরিকার বিদ্রোহ দমনের জন্য ইউকে থেকে কত লোক পাঠানো হয়েছিল। উনি অ্যান্সারে বললো আমি এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবো না, বাট আমি জানি যে আগে যত যুদ্ধে যত সংখ্যক লোক আসছিল, এখানে বেশি সংখ্যক লোক দেওয়া হয়েছিল, তার মানে এটা একটা বড় যুদ্ধ ছিল, এটা বলা হয়েছে। এরপরে উনি আরো অনেক কোশ্চেন করা শুরু করে, বিভিন্ন ধরনের আজগুবি গল্প। একটা পর্যায়ে লেখক বলছেন যে হেনরি ফোর্ড খুব বিরক্ত হয়ে গেলেন। উনি বলছেন যে আই শুড রিয়েলি ওয়ান্ট টু অ্যান্সার দ্য ফুলিশ, বলছে যে এখানে লয়ারকে উনি বলছেন, হি ল্যান্ডেড ওভার অ্যান্ড পয়েন্টেড আউট দ্য ফিঙ্গার এট দ্য লয়ার্স who had asked the question and said, if I should really want to answer the foolish questions you have just asked, আমি কি তোমাকে বারবার বোকা বোকা কোশ্চেনের অ্যান্সার দিতে বাধ্য, আমি দিতে পারবো না। তখন উনি বলে যে আমাকে অজ্ঞ প্রমাণ করার জন্য তুমি বিভিন্ন ফুলিশ কোশ্চেন করছো, বাট আমি তোমাকে একটা উদাহরণ দেই। আমি হেনরি ফোর্ড, আমার টেবিলে একটা ইলেকট্রিক্যাল সুইচ আছে, একটা ইলেকট্রিক সুইচ আছে, সেই সুইচটা হচ্ছে কালোর ভিতরে লাল একটা বাটন, সেই বাটন চাপলে বলা হয় যে বাটন চাপার সঙ্গে সঙ্গে আমার যত তথ্য দেয়া দরকার সেই লোকগুলো চলে আসে। উনি কোর্টে ডেমনস্ট্রেট করেন যে আমি হেনরি ফোর্ড, আমি জানি গাড়ি সম্পর্কে, আর আমার কত সৈন্য
আপনার যদি আমার বিজনেস প্রয়োজন হয়, উনি বলছেন যদি কোনো কারণে বিজনেসের জন্য প্রয়োজন হয়, এটা অ্যান্সার করার জন্য আমার একটা মাস্টার মাইন্ড গ্রুপ আছে। মাস্টার মাইন্ড গ্রুপ হচ্ছে প্রত্যেক বিজনেসম্যান, আমি রতন টাটার এই গল্প শুনেছিলাম বা আরো হিরো ভাই আম্বানির গল্প শুনেছিলাম, তাদের একটা গ্রুপ থাকে যে প্রতিদিন সকালে উঠে যতগুলো টিভি চ্যানেলে যত নিউজ আছে, বিজনেস নিউজ, যতগুলো বিজনেস পত্রিকা আছে, এগুলো সব তারা পড়ে এর থেকে ইনসাইটটা শুধুমাত্র সেই ওনারকে দেয়। উনি সকালবেলা জিম করেন, ওনার স্বাস্থ্য সচেতন। উনি বলছেন যে এই 20টা-22টা পত্রিকা, 40টা টিভি চ্যানেল দেখে এর থেকে বিজনেস নিউজ নেওয়া আমার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি একটা টিম আছে, সেই টিম এখান থেকে নিউজ কালেক্ট করে এবং যেটি প্রয়োজন সেটি আমাকে দেয়, অপ্রয়োজনীয় জিনিস আমি মাথা রাখি না। হেনরি ফোর্ড আজ থেকে 100 বছর আগে সেই ঘটনায় বলছেন যে আমার একটা মাস্টার মাইন্ড গ্রুপ আছে থেকে নলেজ অ্যাকোয়ার করা হয়। আমি যদি কোনো নলেজের প্রয়োজন জানি না, বাটন চাপলে তারা আমার সামনে আসে এবং আমি কোশ্চেন করি, তারা ইনস্ট্যান্ট অ্যান্সার দেয়। যদি তাদেরকে অ্যান্সার না থাকে তারা খুঁজে এনে বের করে দেয়। সো বলছে আমার এই বোকা বোকা কোশ্চেন জানার দরকার নেই, আমি জানি গাড়ি সম্পর্কে। এবং এরপরে কোর্টে হট্টগোল লেগে যায় এবং সবাই বলে যে একজন অজ্ঞ লোক, একজন অশিক্ষিত লোকের কাছে এত চমৎকার অ্যান্সার, এবং অ্যাটর্নি চুপ মেরে যায়, উনি বোকা বনে যায় এবং উনি অলমোস্ট একদম কোনো কথা বলতে পারে না। পরে এই কোর্টের ভার্ডিক্টে হেনরি ফোর্ড জয়লাভ করেন বিপুল ভাবে, এবং এটি খুব আলোচিত ঘটনা যে আসলে আমাদের স্পেশালাইজ, উনি যখন বলছে যে এই জেনারেল নলেজ গুলো দরকার বাট মানি মেকিং জায়গায় খুব একটা ইম্প্যাক্ট রাখে না, আমার হচ্ছে আই হ্যাভ দ্য স্পেশাল নলেজ হাউ টু মেক দ্য ইঞ্জিনস, হাউ টু মেক দ্য নিউ মডেল অফ কার্স, এই ধরনের নলেজ, এবং আমি হেনরি ফোর্ড পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গাড়ি প্রডিউসার বিকজ আমার স্পেশালাইজ নলেজ আছে। সো এই প্রসঙ্গে আমি অ্যাকাউন্টস ফাইন্যান্স লোকদেরকে বলতে চাই, আমি যেমন এই বই পড়ছি, এটি হয়তো কোনো কারণে আমার স্পেশাল নলেজে পড়বে না। আমি যদি একাডেমিশিয়ান হই, ট্রেনার হই, তাহলে আমার জন্য এটা স্পেশালাইজ নলেজ। বাট ফর অ্যাকাউন্টেন্ট তার কোর হচ্ছে যে আইএস, আইএফআরএস, ট্যাক্স, ভ্যাট, তার কোম্পানি ল হচ্ছে কোর নলেজ, ওটি হচ্ছে প্রথমে দরকার। যদিও এই বই পড়ার মাধ্যমে কিন্তু এটি যে দরকার সেই জিনিসটা জানার জন্য তো পড়া দরকার। সো এই জন্যই বলছে লেখকের সব জায়গায় হয়তো 100% একমত না। যাই হোক, এখানে এরপরে লেখক আরো অনেক কথা বলেছেন মাস্টার মাইন্ড গ্রুপ সম্পর্কে। বলছেন যে এই একই ধরনের একটা মাস্টার মাইন্ড গ্রুপ শুধু হেনরি ফোর্ডই রাখতেন না, এখানে উনি বলেছেন যে এই ধরনের একটা এন্ড্রিউ কার্নিকিও সিমিলার একটা মাস্টার মাইন্ড গ্রুপ উনি মেনটেন করতো। এরপরে এসে এক জায়গায় উনি বলছেন যে টমাস আলভা এডিসন মাত্র হচ্ছে 3 মাস স্কুলে গিয়েছিলেন, এবং টমাস আলভা এডিসনের সেই বিখ্যাত গল্পটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টমাস আলভা এডিসন স্কুলে যখন গিয়েছিলেন 3 মাস পরে তার টিচার একটা চিঠি দিল তার মার কাছে। টমাস আলভা এডিসন বলা হলো তুমি চিঠিটা খুলবে না, সেই চিঠিটা তার মার কাছে নিয়ে গেলেন এবং মা পড়ে খুব কাঁদতে লাগলেন, এবং সে বললেন যে টমাস আলভা এডিসন বললেন যে কি বলেছে, বলছে যে তোমার ছেলে মা, তোমার ছেলে এত বেশি নলেজেবল, এত বেশি ট্যালেন্টেড যে তোমার ছেলেকে শিক্ষা দেওয়ার মতো যোগ্য শিক্ষক আমাদের স্কুলে নেই, অতএব তুমি অন্য কোন স্কুলে নাও অথবা তুমি নিজে পড়ো। টমাস আলভা এডিসনকে পরের সেই 3 মাস পরে যত শিক্ষা তার মা দিয়েছেন, এবং যখন অনেক বছর পরে যখন টমাস আলভা এডিসনের মা মারা চলে যান, তার একটা বাসা শিফটের সময় সেই চিঠিটা উনি পান। বাসা শিফটিং এর সময় পুরনো কাগজপত্রের ভিতর যে চিঠিটা পান, ওই চিঠিটা দেখে তিনি অবাক হন। তার স্কুলের প্রধান শিক্ষক লিখেছিলেন যে মা, আপনার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী, ওর জ্ঞান বুদ্ধি নাই, ওর নর্মাল কমন সেন্স নাই, এবং সে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। সো আপনি এই ধরনের ছেলেকে আমরা আমাদের স্কুলে রাখতে পারি না, এতে অন্য বাচ্চাদের ক্ষতি হবে, আপনার যদি পড়াতে হয় আপনি পড়ান। সেই একজন বুদ্ধি প্রতিবন্ধী অটিজমে আক্রান্ত একটা টমাস আলভা এডিসনকে তার মা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং ব্যবসায়ী, এবং তার 2000-এর মতো প্যাটেন্ট ছিল। সো এই বিষয়গুলো আমরা এই বইগুলো থেকে আবার পাই। সো আমার মনে হয় যে স্পেশালাইজ নলেজ সম্পর্কে আর খুব বেশি কিছু বলার দরকার নাই। এর পরের চ্যাপ্টারটা যেটা 6 চ্যাপ্টার, অলরেডি আমি এর একটা গল্প বলেছিলাম, কোকাকোলার গল্প, আমি ডিটেল বলিনি। এটার নাম হচ্ছে ইমাজিনেশন, দ্য ওয়ার্কশপ অফ ইউর মাইন্ড। ইমাজিনেশন মানে চিন্তা করার ক্ষমতা, আর বলছে যে ওয়ার্কশপ অফ ইউর মাইন্ড। ওয়ার্কশপ মানে কি, আমরা যখন গাড়ি নষ্ট হয় তখন ওয়ার্কশপে পাঠাই, যখন একটা মেশিন তৈরি করতে ওয়ার্কশপে পাঠাই, তখন বলছে ইমাজিনেশন ইজ দ্য ওয়ার্কশপ অফ ইউর মাইন্ড, দ্য 5th স্টেপ টুয়ার্ডস রিচেস। এই চ্যাপ্টারটা পরের দিন আমরা পড়বো। আশা করি আপনাদেরকে আমি আমার যেটুকু ফিলিং থেকে আমি বলার চেষ্টা করেছি, এবং মোটামুটি বইয়ের প্রায় 50-60% সরাসরি আমি রিডিং করলাম। চ্যাপ্টারটা ছোট ছিল, অনেক ক্ষেত্রে এতটা সম্ভব হয় না, কারণ চ্যাপ্টারগুলো বড় থাকলে সামারি বলতে হয়। আই হোপ ইউ এনজয়েড দিস সেশন। এবং আমরা বৃহস্পতিবারে কিন্তু আরেকটা বইয়ের রিভিউ করছি, 2টা বই একবারে করছি, বিকজ আমি একটু অস্থির, আমি অনেকগুলো বই পড়ছি, আমি চাচ্ছি যে আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি, বিকজ অলরেডি আমরা লেট করে ফেলছি। যদি আলহামদুলিল্লাহ এটা যদি আরো 4-5 বছর আগে অ্যাটলিস্ট শুরু করতে পারতাম, বাট স্টিল যেটা বললাম, লেটার ইজ বেটার দ্যান নেভার, এবং শুরুটা হয়েছে আলহামদুলিল্লাহ। উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দ্য অলমাইটি আল্লাহ যে আমরা শুরু করতে পেরেছি। এই জন্য আমি আরেকটা বই, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, এই বইটা আমরা বৃহস্পতিবার করছি, আর মঙ্গলবার করছি হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। ওইটার আর একটা বা দুটো সেশন লাগবে। এরপরে আমি
দ্য 5 টেম্পটেশন অফ সিইও, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আপনারা যারা কমার্স ফ্যাকাল্টি, যারা জব করেন প্রাইভেট সেক্টরে এবং পাবলিক সেক্টরে, তাদের জন্য অত্যন্ত জরুরি একটা বই। এই বইটার কপি পাওয়া যাচ্ছে না, এটি একটা অনুবাদ করেছে রকমারি.com, ওরা খুব ভালো কাজ করেছে, বাট স্টিল আমি এর ইংরেজি ভার্সনটা কালেক্ট করার চেষ্টা করছি। আই হোপ যে আমি যদি পাই, আমি যেটা পিডিএফ কপি বা যেভাবে পেয়েছি এটা আপনাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট বৃহস্পতিবার ইনশাল্লাহ যদি আপনাদের কোনো সিএফও কোর্সের কোনো ক্লাস না থাকে, তাহলে আমরা এটা 7:30টায় না করে 8টা করার চেষ্টা করবো, সো দ্যাট আমরা ঈশার নামাজটা পড়ে এবং একটু রিল্যাক্স মোডে 8টা বা 8:15টায় শুরু করলে সবাই আপনারা অফিস থেকে বাসায় ফিরে এই ক্লাসে জয়েন করতে পারবেন। আই হোপ ইউ এনজয়েড। আপনার অন্য কলিগদের ইনভাইট করেন, কারণ আপনারা নিশ্চয়ই যারা রেগুলার করছেন, এরা রেগুলার আছেন, তার মানে কিছু না কিছু উপকৃত হয়তো হচ্ছেন, আমি জানি না। সো উপকৃত হলে আপনারা আপনাদের বন্ধু, আপনাদের কলিগদের ইনভাইট করবেন টু জয়েন দিস সেশন। থ্যাংক ইউ, আর আপনারা ভালো থাকবেন।